যে সমস্ত কর্মীরা আজকে উপস্থিত হয়েছেন শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘ বছর ধরে কাজ করছেন ব্যাংক অফ বরোদার এটিএম এ বিভিন্ন জায়গাতে। ব্যাংকিং সেক্টরে দীর্ঘ বছর ধরে অনেকেরই অভিজ্ঞতা আছে যে আপনাদের কাজের জায়গা কতটা সুরক্ষিত বা অসুরক্ষিত। আমি ব্যাংক অফ বরোদার বিভিন্ন সময় আপনাদের গ্রুপে লেখা দেখি, বেতনটা হয়তো দেরি হলে পরে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, বেতন হচ্ছে না কেন। বেতনের জন্য আপনারা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং আপনাদের লক্ষ্য থাকে যে বেতনটা যাতে ঠিক টাইমে হয় এবং আপনাদের যে চাহিদা বা ডিমান্ড সেটা সঠিক বেঠিক না। আমি কাজ করছি, তাহলে আমি সঠিক সময়ে বেতন পাবো না কেন? কিন্তু আমার এই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে যে অভিজ্ঞতা দীর্ঘ বছর ধরে হয়েছে, কর্মীরা মাঝে মাঝে কারো কারো কথায় ভেবে নেয় যে আমরা যে জবটা করি, আপনারা যে জবটা করেন সেটা হয়তো পার্মানেন্ট জব। আপনারা ভাবেন যে আপনারা হয়তো পার্মানেন্ট এমপ্লয়িদের মতনই একজন কর্মী। আর বিশেষ করে কয়েকটা ট্রেড ইউনিয়ন যারা কর্মীদের সঙ্গে দীর্ঘ বছর ধরে মিথ্যাচার করে আসছে, কয়েকটা ট্রেড ইউনিয়ন বলতে পার্মানেন্ট এমপ্লয়িদের যারা ট্রেড ইউনিয়ন, অনেকে ভাবতে পারেন বিভিন্ন ক্ষেত্রে যে পার্মানেন্ট এমপ্লয়িদের সঙ্গে আমি এত দ্বিমত কেন। অনেকের মধ্যে এটা প্রশ্ন জাগতে পারে কন্ট্রাকচুয়াল কর্মী ভাইদের মধ্যে। তার কারণ হচ্ছে আমি 2000 সাল থেকে এই ট্রেডের সঙ্গে যুক্ত, কন্ট্রাকচুয়াল সিস্টেম, এবং আমার এটা অভিজ্ঞতা হয়েছে আজকের না দীর্ঘ বছরের। এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের ক্ষেত্রে যা যা আইন আছে সেই সমস্ত পড়াশোনা করে যেটা মনে হয়েছে যে পার্মানেন্ট এমপ্লয়িদের ইউনিয়ন আপনাদের সঙ্গে কন্ট্রাকচুয়াল কর্মীদের সঙ্গে ধোঁকাবাজি করে। আর যদি ওরা বলে যে না আমরা ধোঁকাবাজি করি না, বরঞ্চ অপূর্ব বন্দ্যোপাধ্যায় অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আপনারা জানেন এটা একটা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত না। এটা জোর গলায় বলি, আমরা কারো অ্যাফিলিয়েশন নিইনি। যদি কোনো পার্মানেন্ট এমপ্লয়িদের বিখ্যাত নেতারা যদি এটাকে কাউন্টার চ্যালেঞ্জ করে যে অপূর্ব বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা সঠিক বলছে না, আমরা সঠিক বলছি, তাহলে যেখানে বলবেন সেখানে যাব। বিচারক আপনারা হবেন যে কে দ্বিচারিতা করছে, কে মিথ্যা কথা বলছে। কন্ট্রাকচুয়াল কর্মীদের ক্ষেত্রে বিশেষ একটা আইন আছে। আপনাদের যখন এমপ্লয়মেন্ট দেয়, আপনারা যখন চাকরিতে জয়েন করেন, এমন কেউ কর্মী বলতে পারবেন যে আপনাদেরকে কোনো সার্ভিস কন্ডিশন দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে? আপনাদের ক্ষেত্রে কি কারো এরকম আছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনাদেরকে যখন পার্মানেন্ট এমপ্লয়ি কর্মীরা যারা আছে, সে অফিসার্স অ্যাসোসিয়েশন হোক বা এমপ্লয়ি ইউনিয়ন হোক, তারা বলতে পারবে যে তাদের ইউনিয়নের সঙ্গে আপনাদের ইউনিয়ন জুড়ে দেওয়ার ক্ষমতা আছে? তাহলে তো আপনাদের ইউনিয়নের নাম বিপিবিসিএ, বিপিবিএ, আর কি কি সব নাম আছে, শম্ভু, বিভিন্ন নাম আছে।
তো আপনাদেরকে বলতে পারতো তো ভাই তোমরাও এআইবিএ, তোমরা পেরিনিয়াল জব করো, সমকাজে সমবেতন ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমাদেরকে মেম্বারশিপ এআইবিএ কেন করায় না? তোমাদের আবার একটা শাখা সংগঠন নাম দিয়েছে কেন? এআইবিএ উপরে লোগো, নিচে বিপিবিসিএ, বিপিবিএ, হাবি হাবি এসব নাম। একই নামে ডাকা হোক, একই ইউনিয়ন যখন করে। ওরা জানে যে সাধারণ কন্ট্রাকচুয়াল কর্মীদের এই বিদ্যা নেই। ওরা নেতারা কথা বলে, ডায়লগ মারে, আর কর্মীরা হাততালি দেয়, খুব আনন্দ পায়। কিন্তু ধোঁকাবাজিটা কিভাবে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন না। কখন যখন বুঝতে পারবেন তখন সময় অনেকটা গড়িয়ে যাবে। কখন হবে? যখন আপনাদের চাকরিটা কোনো কারণে চলে যাবে। যেমন আজকে তোর নামটা কি? সৌরভ না? প্রভাস বুঝছে, আমাদের সুজয় বুঝছে। আমার এই জায়গাটাতে ওদের সঙ্গে দ্বিমত আছে। কন্ট্রাকচুয়াল কর্মীদের সঙ্গে যদি ইউনিয়ন করি তাহলে স্পষ্টভাবে কথা বলে দেবো যে ভাই তোমাদের চাকরি কি, তোমাদের চাকরির সঙ্গে লেডিস সিটের কোনো পার্থক্য নেই। একমাত্র তোমরা টিকে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে, বা তোমরা রিটায়ার্ডের স্বপ্ন দেখবে তখনই যতক্ষণ তোমরা শক্তিশালী থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। যেদিন তোমরা শক্তিশালী বা ঐক্যবদ্ধ হবে না সেদিন তোমাদের উল্টো দিকে যারা আছে তোমাদের উড়িয়ে দেবে। আপনি ভাবুন, ব্যাংক অফ বরোদার কর্মীরা যারা পার্মানেন্ট এমপ্লয়ি, তাদের বেতন হয় আপনারা জানেন কত তারিখে? নিশ্চয়ই মাসের শেষে বোধ হয় 28 তারিখ। তাহলে মাসে 28 তারিখে ওরা বেতন পায়, মানে পরের মাসে না, ওই মাসেই। জানুয়ারি মাসের বেতন জানুয়ারি মাসেই পায়। আর যদি কোনো কারণে জানুয়ারি মাস পেরিয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসে 1 তারিখ হবে। আমার মনে হয় সেটা হয়নি। ওরা মাসের বেতনটা মাসেই, আর আপনারা মাসের বেতনটা পরের মাসে, তারপরের মাসে। কেন? আপনাদের বেতনটা কি আপনাদের যে কন্ট্রাক্টটা সে দেয় পকেট থেকে? এতদিনে নিশ্চয়ই চোখ খুলেছে অনেকে কন্ট্রাকচুয়াল কর্মী ভাইদের, যে বেতনটা দেয়, টাকাটা দেয় হয়তো কন্ট্রাক্টর এজেন্সি, কিন্তু কন্ট্রাক্টরকে টাকাটা দেয় ব্যাংক অফ বরোদা বা মেন যে এমপ্লয়ার, প্রিন্সিপাল এমপ্লয়ার যাকে আমরা নামে ডাকি, ব্যাংক অফ বরোদা বা যেখানে যেখানে কাজ আপনারা করেন। তাহলে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে প্রথমে যে তোমরা আমাদের লোক না। আবার যখন চাটা আনতে বলে তখন ব্যাংকের বাবুরাই বলে। কোনো কাজ করে, ব্যক্তিগত কাজও করায়, সেটা ব্যাংকের বাবুরাই বলে। আর বেতন যদি চাইতে যায় তখন বলে এটা আমাদের পার্ট না, এটা ওদের পার্ট। কোনো কারণে যদি চাকরি চলে যায় সেক্ষেত্রে বলবে তোমরা তো কন্ট্রাক্টরের লোক। তখন কিন্তু ব্যাংক অফ বরোদার বা এসবিআই বা অন্যান্য জায়গা, বিভিন্ন যে জায়গা সংস্থায় আছে কাজ করেন, দীর্ঘ বছর সেবা দিলেন, তারা কিন্তু আপনাদের দায় দায়িত্ব নেবে না। কোনো ম্যানেজার আছে, ভদ্রলোক যার একটু হৃদয় আছে, তারা অনেক সময় সাধারণ কর্মীদের হয়ে বলে, তার এখতিয়ারের মধ্যে থেকে। তাও কি অনুরোধ, কন্ট্রাক্টরকে অনুরোধ করে যে স্যার একে হাঁটাবেন না। অনেক কন্ট্রাক্টর ভদ্রলোক আছে, তারা রেখে দেয়। অনেক কন্ট্রাক্টর টেড়া যেগুলো আছে, টেটিয়াগুলো আছে, যেগুলো তারা পাল্টা মেল দিয়ে দেয় যে আপনি বলার কে। বা হয়তো ম্যানেজারকে কিছু বলে না, তার উপরমহলকে জানিয়ে দেয়। উপরমহল আবার ওই ম্যানেজারকে তুমি কে বলো। ঠিক বলছি না বেঠিক বলছি, আপনারা ঠিক করবেন। যদি ভুল বলছি সামনে থেকে দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ আপনি ভুল বলছেন, আমি ঠিক বলছি। সেই স্বাধীনতা আপনাদের আছে। আমরা অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন এবং মিলিত কতগুলো সংগঠন যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের উপর দীর্ঘ বছর ধরে কাজ করছে, আমরা একটা ঐক্যমঞ্চ তৈরি করেছি এবং ঐক্যমঞ্চ আমরা প্রচার করছি বিভিন্ন ক্ষেত্রে যে ভাই কন্ট্রাকচুয়াল কর্মী বন্ধুরা, আপনারা আপনাদের অবস্থান বুঝুন এবং সোচ্চার হন, ঐক্যবদ্ধ।
না হলে আপনাদের মুক্তির পথ কিছু নেই, কেউ দিতে পারবে না। আর আপনারা যদি মিথ্যা স্বর্গে বাস করেন, মিথ্যা কথায় বিশ্বাসী হন, তাহলে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। একটা ট্রেড ইউনিয়নের কাজ কি? রিটেনমেন্ট বেনিফিট আদায় করে দেওয়া। আপনারা যাবেন লেবার কমিশনের, গিয়ে খোঁজ নেবেন, যতগুলো লেবার কমিশনার আছে, সেন্ট্রাল লেবার কমিশনার, জিজ্ঞেস করবেন যে যখন কোনো কনসিলেশন যায়, কনসিলেশনে যখন ছাঁটাই এর কোনো প্রশ্ন আছে, সেখানে পরিষ্কার বলা থাকে 1 টাকা বেতন যদি কম দেয় মেনে নেব, কিন্তু ছাঁটাই মানব না। তার কারণ আমরা জানি, যেহেতু দীর্ঘ বছর কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের নিয়ে কাজ করছি, এটা জানি যে একটা কন্ট্রাকচুয়াল কর্মী যদি আজকে চাকরি চলে যায়, তাহলে পরের দিন সিমিলার একটা জব পাবে না। আর এই জব পায় না বলে কর্মীরা বাধ্য হয় কন্ট্রাকচুয়াল কাজ করতে, পায়ে হাতে ধরতে কোনো নেতা। আবার কোনো কোনো কর্মীকে দেখেছি নেতাদের পকেটে কিছু করে গুঁজে দিতেও তাদেরকে হয়। আবার যদি চাকরি চলে যায়, সেক্ষেত্রে নতুন যখন জব কোথাও ক্রিয়েট হয়, তখন আবার নেতাকে ধরতে হয়, তার জন্য কিছু দিতে হয়। এটা দেখে আসছি, প্রচুর কেস আছে আমার কাছে, আমাদের কাছে আসে, প্রতিনিয়ত দেখছি। আবার এটাও দেখছি যে লেবার কমিশন অফিসে কোনো একটা কনসিলেশন চলছে, সেই নেতা সোচ্চার হবে যে ছাঁটাই মানছি না, তাতে ব্যাংকে হিলি দেওয়া ক্ষমতা থাকলে আমরা হিলি দেব, আমরা সমস্ত সেই জায়গায় লড়াই করব। এই সমস্ত দেখি না, কি হয়, লেবার কমিশনে যায়, লেবার কমিশনের কাছে বার্গেনিং হয় যে কত টাকা রিটেনমেন্ট বেনিফিট আদায় করে দেয়। আবার সেখানে কর্মীদের সঙ্গে সওদা হয়, যেরকম এলাহাবাদ ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, যেরকম সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, যেরকম ওরিয়েন্টাল ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। আপনাদের অভিজ্ঞতা আছে, জেনে নেবেন যদি না জানা থাকে। কর্মীদের সঙ্গে সওদা হচ্ছে, কর্মীদের সঙ্গে সওদা হওয়ার পরে যদি বনিবনা না হচ্ছে, তাহলে সিজিআইডিতে পাঠিয়ে দিচ্ছে, ট্রাইব্যুনালে পাঠিয়ে দিচ্ছে। যেখানে ম্যানেজমেন্ট, এফএসএস কোম্পানি লকডাউনের পিরিয়ডে কর্মীদেরকে টাকা দিতে ইচ্ছুক প্রকাশ করেছে, এলাহাবাদ ব্যাংকের ক্ষেত্রে, এখন যার নাম ইন্ডিয়ান ব্যাংক, তখন নাম ছিল এলাহাবাদ ব্যাংক। এফএসএস কোম্পানি একটা নাম শুনেছেন আপনাদের, যেরকম এজিএস, মূল ভেন্ডার। এফএসএস কোম্পানি এখানে এসছে লেবার কমিশনের অফিসে, মিস্টার গুপ্তা, উনি টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন লেবার কমিশনের সামনে। ওই ইউনিয়নের নেতা বলছে, পার্মানেন্ট এমপ্লয়ি ইউনিয়নের নেতা বলছে যে না, আমরা মানছি না। তারপরে কদিন আগে দেখলাম মানল। তাহলে কেন কিছুদিন আগে মানলে না? তোমরা তো বেশি কিছু পাওনি বাবা, তখন যা কথা হিসাব হয়েছিল এখনো তাই হচ্ছে। তাহলে মাঝখান থেকে যদি কিছু টাকা কর্মীরা সেই সময় পেয়ে যেত, লকডাউনের পিরিয়ডে 2021 সালে, কর্মীরা যদি সেই টাকাটা ব্যাংকে রাখতো, কিছু পার্সেন্টেজ পেত ইন্টারেস্ট, টাকাটা কার ঘরে থাকলো? মালিক পক্ষের ঘরে থাকলো। মালিক পক্ষ সেই এটা ব্যবসায় খাটালো। এফএসএস এর মিস্টার গুপ্তা বলে দিল, আমি দেখলাম, শুনলাম, ছিলাম আমি, বলে দিল যে সিজিআইডিতে নিয়ে যাবো, এবং এটা হুমকি দিয়ে দিল এআইবি এর নেতাদের যে মনে আছে তো একটা কেস লড়েছিলে, এফওসি করেছিলে, সিজিআইডিতে গেছিলাম, 7 বছর লড়াই করেছিলাম, 7 বছর পরে একই টাকা দিয়েছিলাম, তার কাগজে দেখিয়ে দিল লেবার কমিশনের সামনে, এবং এই এআইবি কে হারিয়েছিল। তাহলে 7 বছরের ইন্টারেস্ট কি? যদি একটা কর্মী 7 বছর আগে 60,000 টাকা সেটেলমেন্ট হয়েছিল, 7 বছর পরে কোর্টে যখন 60,000 টাকায় পেল, তো 7 বছরটা 60,000 টাকাটা কি 60,000 টাকা থাকলো? তাহলে লস কার হলো? কর্মীদের লস হলো। মিথ্যা কথা বলছি তো, জেনে নিয়ে নাম ধরে ধরে বলছি।
সেন্ট্রাল ব্যাংকটাকে সেম ঝুলিয়ে রেখেছে। কেন ঝুলিয়ে রেখেছে? সওদা হয়নি এখনো পর্যন্ত, এটা হিতাজি কোম্পানির সঙ্গে। যেদিন সওদা হবে দেখবেন আবার করে দেবে। তাহলে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক। আর এটা আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনাদেরকে বাকি কর্মী যারা দাদা দাদা বলতে অভ্যস্ত, যারা দাদা দয়াতে চাকরিটা বেঁচে আছে, আপনারা চাকরি করেন, ডিউটি করেন, কাজ করেন, তার বিনিময়ে পয়সা পান, বেতন পান। হারামের কেউ দেয় না, আর আপনি হারামে নেন না। আপনাকে কেউ দয়া করছে না, আপনি দয়া করছেন না কাউকে। আপনি কাজ করেন তাই পয়সা পান, সেটা আপনার দাঁড়িয়ে থেকে হোক, বসে থেকে হোক, শুয়ে থেকে হোক, যা হোক না কেন। আপনার যদি বসে ডিউটি দিলে বসে করবেন, কম্পিউটার চালানো হয়তো কম্পিউটার চালানো ডিউটি করবেন, যাই কাজ করবো বসে বসে বেতন পায়। 8 ঘন্টাতে বসে থাকে, 8 ঘন্টাতে দাঁড়িয়ে থাকে, তাই বেতন পায়। আর যদি রাখার প্রয়োজন না হতো তাহলে রেখেছিলে কেন? আর যখন রাখার প্রয়োজন হয়েছিল তখন রেখেছিলে। আর ভাই আরবিআই এর গাইডলাইন অনুযায়ী, আরবিআই আবার মিথ্যা কথা এটাও বলে, কি অদ্ভুত অদ্ভুত লাগে এগুলো শুনে, খারাপ লাগে যে একটা ট্রেড ইউনিয়নের নেতারা কিভাবে কর্মীদেরকে সঙ্গে জালিয়াতি করে। একটা লিডার বলছে কনসিলেশনে আরবিআই এর গাইডলাইন আছে, সিকিউরিটি রাখতে হবে। তো ছিল লেবার কমিশনার সেরকম, প্রত্যেকে পড়াশোনা বেশি জানা। ও মুখের ওপর বলে একটু কাগজটা দেখি তো আরবিআই এর কি গাইডলাইন আছে। একটা বর্ষিয়ান লিডারের কথা বলছি, আমি ছিলাম সেদিন, বলছে যে আরবিআই এর গাইডলাইন আছে সিকিউরিটি রাখতে হবে। আরবিআই এর গাইডলাইন আছে সিকিউরিটি দিতে হবে কাস্টমারদের। তার মানে তার এটা হলো যে সিকিউরিটি গার্ড রাখতে হবে। আমি ব্যাংক, আমি বলবো ঠিক আছে আমি সিকিউরিটি দেবো, চারিদিকে এই মেশিন বসাবো। আগে মেশিন ছিল না, আগে ক্যামেরা ছিল না, এখন দেখবেন অনেকের বাড়িতে বাড়িতে ক্যামেরা লাগাইছে। আগে ছিল না, এখন সেন্ট্রাল সিস্টেম ক্যামেরা হয়ে গেছে। আপনি এখানে এটিএম এ কি করছেন ওখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক বলছি তো? তো উন্নত মেশিন বেরোচ্ছে, যার ফলে এই লোকগুলোকে বলছে সারপ্লাস হাঁটিয়ে দাও। তখন কি করছে, বাবুরা চলাটা মারি, দুটো পোস্টার মারি, যে স্ট্রাইক, তারপরে কনসিলেশনে যায়, কনসিলেশনে গিয়ে চলি 1 বছর ধরে ঘষাঘষি, ডেট পে ডেট, তারপরে দিনের শেষে ওইটা যা টাকা সেটাই, তার মধ্যে বার্গেনিং হবে। আপনি স্ট্রাইক দেখতে পাবেন না। কদিন আগে দেখলাম না 48 ঘন্টা কানাড়া ব্যাংক স্ট্রাইক। তার কারণ কি শুনে নিন। যদি কোনো ট্রেড ইউনিয়ন স্ট্রাইকের নোটিশ দেয় তাহলে লেবার কমিশনার সেটাকে ফার্স্ট প্রায়োরিটি বেসিস ওইটাকে হস্তক্ষেপ করে, এটা আইনের মধ্যে পড়ে। আর যদি ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট অনুযায়ী কোনো ডিসপুট দেয়, ডিসপুট রেজ করে, সেক্ষেত্রে ডেটটা পরে পেতে হবে। স্ট্রাইকের ক্ষেত্রে আগে ওই সুযোগকে কাজে লাগিয়ে একটা স্ট্রাইক নোটিশ মেরে দিল আর দুটো পোস্টার মেরে দিল। আবার মারবে কোথায়? যে ব্যাংকে পোস্টার মারা দরকার সেখানে মারবে না। ধরুন কানাড়া ব্যাংকে ছাঁটাই হচ্ছে তো কানাড়া ব্যাংকে মারবে না। ধরুন সেন্ট্রাল ব্যাংকে ছাঁটাই হচ্ছে তো সেন্ট্রাল ব্যাংকে মারবে না। ধরুন ব্যাংক অফ বরোদায় ছাঁটাই হচ্ছে, ব্যাংক অফ বরোদায় মারবে না। কোথায় মারবে? লেবার কমিশন অফিস চারিদিকে ভর দেবে। স্ট্রাইক, কোন স্ট্রাইক হয়েছে আজ পর্যন্ত 5 বছরে? কখন স্ট্রাইক হয়? ওদের যখন পেটে ব্যথা পড়ে, লাথি পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন দেখবে স্ট্রাইক। তখন ম্যানেজাররা নেমে যায়, এই শাটারটা বন্ধ করে রাখবি, তালা মেরে রাখবি। কোনো কর্মী যদি শাটার ফেলতে বা তালা মারতে অস্বীকার করে তাহলে ওরা নিজে তালা মেরে দিচ্ছে। তাহলে তারা যদি তালা মেরে যায়, ঠিক আছে ভাই তোমরা আন্দোলন করছো, স্ট্রাইক ধর্মঘট কেটেছো, তো এটিএম এর শাটারে তালা মেরে দিলে খুব ভালো। তাহলে সেই ম্যানেজার বাবুদের জিজ্ঞেস করবেন বা পার্মানেন্ট এমপ্লয়ি বাবুদের জিজ্ঞেস করবেন, ওদের নেতাদের জিজ্ঞেস করবেন যে আমার কি সেদিন ছুটি না আমি এখানে থাকবো না থাকবো। আপনি তো শাটারটা মেরে গেলেন, আমি থাকবো কোথায়? রাস্তায় তো দাঁড়িয়ে থাকবো না। তাহলে আমি থাকবো কোথায়? আমি কি তাহলে বাড়িতে যাবো না আমি এখানে থাকবো? যদি বলে বাড়ি চলে যাবেন,
তাহলে বলবে বাড়ি যাবেন না, আপনারা আন্দোলন করুন। তো শাটার ফেলে যখন মারা যাচ্ছে কে আন্দোলন করবে? শাটার যখন ফেলাই আছে, তালা মারাই আছে, তাহলে আন্দোলনটার কি আছে? শাটার তো বন্ধ হয়ে গেল। তো ঠিক তো, ঠিক বলছি তো? তাহলে বাড়িতে যাওয়াই ভালো। আপনি যদি বাড়িতে যান তাহলে দুদিন যদি স্ট্রাইক ডাকে আইন অনুযায়ী আপনি বেতন পাবেন। আর যদি আপনি বাড়িতে চলে যান, ভাবি যে আমি চলছে তো বেতন তো পেয়েই যাই, স্ট্রাইকের সময় ওরা বেতন পায় না। কিন্তু পার্মানেন্ট বাবুরা যেদিন স্ট্রাইক ডাকে অফিসিয়ালি, যদি দুদিন ডাকে দুদিনে রোজ পায় না, এটা জেনে রাখুন। ওরা যদি আপনি বাড়িতে থাকেন কোনোদিন বলবে না দেখবেন বাড়িতে থাকবে, ওরা বাড়িতে থাকে, ও বাচ্চা নিয়ে ঘুরতে। কিছু কিছু নেতা কোচের আছে আপনাদেরকে নিয়ে, ওদের হয়তো দুটো বুড়ো হাবড়া নেতা, তার সঙ্গে আপনারা কালো চুলের লোক, যুব সমাজ, চলো হয়ে যেতে হবে, দাদা বলে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, চলো। এবার আপনাদেরকে ব্যবহার করলো। এবার আপনি তো গেলেন হয়তো হয় বাড়িতে কিংবা আরো চারিদিকে বন্ধ করতে। ধরুন এরকম হলো, কোনো একটা এটিএম এ একটা দুর্ঘটনা ঘটলো, সেই সময় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, এটিএম এ আগুন লেগে গেল কিংবা ভাঙচুর করে দিল, কেউ হতে পারে, তালা ভেঙে ভাঙচুর করে দিতে পারে। হয়নি দেয়নি আলাদা কথা, যদি হয়ে যায়, আমি আইনের কথা বলছি, তাহলে চাকরিটা কিন্তু আপনার যাবে। তখন চাকরি কিন্তু আপনার যাবে। কেন? আপনাকে আপনার কন্ট্রাক্টর বলেছে যে আপনি বাড়িতে যান। আমি এই কারণে বলেছিলাম যে তালা যদি মারতে আছে, ঠিক আছে, আমি ভেতরে থাকি, আমি তালা মারুন, কম থাকি, আমি বেরোবো এটিএম থেকে, আমি ভেতরে থাকবো। কার বাবা তো মাঝে দেখি কোন নেতা তালাটা মেরে দিক বাইরে থেকে। আপনার কাছে তো ফোন আছে, পুলিশকে কল করবে সঙ্গে সঙ্গে। আর যদি আপনি বলেন যে না বাবুদের সঙ্গে আমরাও করবো, করুন, তাতেও আমার বাধা নেই। কিন্তু আপনাদের স্বার্থের জন্য আমি কেন বিরোধিতা করেছিলাম গত বন্ধে? আমরা কেন বিরোধিতা করেছিলাম? শ্রমিক ঐক্য মঞ্চ এই বন্ধের বিরুদ্ধে কেন করেছিলাম? তার কারণ হচ্ছে যে আপনারা যদি একবার ওদেরকে সবক শেখান, বন্ধের বিরোধিতা করেন যে আমাদের কোনো ইস্যু নেই, আমরা বন্ধ সঙ্গে তোমাদের সঙ্গে নেই, তাহলে ওরা ভাববে যে এদের চোখ খুলেছে, এদেরকে আর বোকা বানানো যাবে না। এদের লড়াই আন্দোলনের পাশে যদি আমরা থাকি তাহলে ওরা থাকবে, আমরা যদি না থাকি ওরা বলে দিয়েছে থাকুন, হাত তুলে দিয়েছে। একবার দেখুন, একটা পেপারে বেরিয়েছিল, রাজেন নাগর সাহেব, বিখ্যাত নেতা, এআইবি অনেক বড় লিডার, রাজেন নাগর স্যার বলছে পেপারে, মানে পেপারে বেরিয়েছিল, ও বলছে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা আমাদের ধর্মঘটকে সমর্থন করবে, জানাবে বা জানিয়েছেন। মানে কি আপনারা ওদেরকে সমর্থন করছেন? ভাষা বুঝুন। পেপারে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছিল, খুঁজলে পেয়ে যাবে। আমি বছর কয়েক আগেকার কথা বলছি। ও বলছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা আমাদের ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন, মানে নেতাদের সঙ্গে সেটিং হয়েছে, নেতারা বোকা বানিয়েছে। এই সত্যি কথা কেউ বলবে না। আর আপনারা যতবার ধর্মঘট করছেন, কানাডা ব্যাংক হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, ওবিসি হোক, এলাহাবাদ ব্যাংক হোক, ইন্ডিয়ান ব্যাংক হোক, ব্যাংক অফ বরোদা হোক, আপনারা যখন আন্দোলন করেছেন, একটা পার্মানেন্ট এমপ্লয়িকে দেখতে পাবেন না আপনাদের পাশে দাঁড়িয়ে জিন্দাবাদ বলতে। কেন বেতন দেওয়া হবে না? আপনারা দেখলেন ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে। আপনারা যখন আমাকে বলছে জোসেফ বান্টি সরকার হারাইছে, দাদা কিছু একটা করা উচিত, আমি ভাবছি কি করা উচিত ভাবছি। তখন আমি ছিলাম ঝাড়গ্রামে, এবং দুদিনের নোটিশে আমরা, ঠিক আছে তোমরা চলে একটা ডেট করে আন্দোলন করো। আমি বললাম ভাই আমার 10 তারিখ আর 14 তারিখ ফাঁকা আছে। তোরা ঠিক করলো যে না 10 তারিখে আন্দোলন হবে। আপনারা মনে করে দেখুন 10 তারিখে বোধহয় খুব সম্ভবত আন্দোলনটা হয়েছিল। 10 তারিখের পরে আপনাদেরকে 16 তারিখে ব্যাংকে ধর্মঘট থাকাকালীন ব্যাংক বন্ধ ছিল, ওই দিন বেতন দিই 16 কি 17, আমার ঠিক আছে ডেটটা মনে পড়ছে, হ্যাঁ 15-16 তারিখে আপনাদের বেতন দিয়েছিল। তারপরে আমরা আবার গেলাম
ওরা ভাবতে পারেনি যে আমরা আন্দোলনে যাব। আপনারা দেখুন যতগুলো আপনারা আন্দোলন করলেন, পার্মানেন্ট এমপ্লয়িদের নেতারা বলছে ব্যাংক অফ বরোদা সল্টলেকের সেক্টর 5-এর অফিসে, না ওরা আমাদের লোক না। কেন? ব্যাংক অফ বরোদার লোক তো আপনারা, তাহলে আপনারা ওদের লোক না কেন? মানে আমাদের ইউনিয়নের লোক না। একজন নেতা বলছে, একটা নেতার কথা এরকম হতে পারে যে ওরা আমাদের লোক না? ওরা তো কর্মী, ওরা তো ব্যাংক অফ বরোদায় কাজ করছে। ওরা কি চাইছে? আপনারা কি চাইছিলেন? কি জন্য গেছিলেন? আপনারা গেছিলেন যে আমাদের বেতনটা হচ্ছে না কেন টাইমলি, আমাদের পিএফ এর টাকাটা 1.5 বছর 2 বছর ধরে জমা পড়ছে না কেন, আমাদের একটা এজেন্সি কম বেতন দিচ্ছে, আরেকটা এজেন্সি একটু তার থেকে আলাদা বেশি দিচ্ছে, দুরকম হচ্ছে কেন? এটা বলতে গেছিলেন না? আপনারা বলতে গেছিলেন যে আমাদের পার্মানেন্ট করো, ওইসব কথা শুনতে বলতে গেছিলেন? কেউ কোনো কর্মী ভাই গেছিলেন? আপনারা আপনাদের ডিমান্ড কি? পৃথিবীর যত লোককে আপনি আপনার কথা বলবেন যে স্যার আমাদের এইটা হচ্ছে ডিমান্ড, আমাদের বেতনটা জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসে 10 তারিখের মধ্যে হলে ভালো হয়। আচ্ছা 10 তারিখে দিতে পারছে তো 12 তারিখে দিন। আমরা পার্মানেন্ট বাবুদের মতো 1 তারিখে চাইছি, বা মাসের বেতনটা মাসে চাইছি না। আইনে আছে যে 7 থেকে 10 তারিখের মধ্যে বেতন দরকার। আপনারা সেটা চাইতে গেছেন ভিখারির মতো, আপনার জন্য তালাটা বন্ধ করে দেবেন। যখন আমাদের অ্যাডভোকেট, আমাদের ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর সিনহা বললেন এটা পিএসইউ ব্যাংক, আপনার অধিকার আছে তালা মেরে রাখা। প্রাইভেট প্রপার্টি হলে তালা মারতেই পারে, যেমন তালা মারা আছে সিনেমা হল, এটা প্রাইভেট প্রপার্টি। কিন্তু পাবলিক প্রপার্টির অধিকার আছে বন্ধ করার। ও গেটটা খুলতে বাধ্য। একটা পার্মানেন্ট এমপ্লয়িদের ইউনিয়নের নেতা, অ্যাসোসিয়েশনের নেতা, অফিসার অ্যাসোসিয়েশনের নেতা নিচে এসে সহানুভূতি দেখিয়েছিল? আপনারা ছিলেন সেদিন আন্দোলনে, একজন এসে দেখেনি, বরঞ্চ উল্টে রোয়াব নিচ্ছিল, সেটা দেখেছেন আপনারা। এমন ভাব দেখাচ্ছিল যে ওরা ভিখিরির বাচ্চা, ওদের সঙ্গে কথা বলার আমাদের তো প্রয়োজন নেই। ঠিক বলছি কি ব্যাটিক বলছি? নিজের চোখে দেখেছেন আপনারা। আবার যখন ওদের বন্ধ হবে তখন আপনাদেরকে বলবো অর্ডার সিটি কেন? ওর বাবা চাকর নেই? একজন ব্যাংকের, ব্যাংক অফ বরোদার ও ম্যানেজারের কাজ করে, সে 1 লাখ টাকার উপরে বেতন পায়। আর একজন সিকিউরিটি ভাই বা হাউসকিপিং এর কাজ করে, সে হয়তো 10-12 হাজার টাকা বেতন পায়। তাহলে 10-12 হাজার বেতনের যে কাজ করে কাজের বিনিময়ে পায়, আর ও ম্যানেজারের কাজের বেতন বিনিময়ে পায়। তাহলে উনি হয়ে গেল মালিক ব্যাংক অফ বরোদা, আর আপনারা হয়ে গেলেন চাকর, ভিখারি। আমি এইটা কর্মীদেরকে বোঝাতে চাই। এবার যদি কোনো কর্মী এটাতে জাগে ভালো, আর যদি না ঘুমিয়ে থাকে আরো ভালো। যখন একটা সময় দেখবেন যে আপনাদের অবস্থা দিনের দিন খারাপ হতে চলেছে, কেউ পাশে এসে দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। কিন্তু যখন যদি হয় আপনাদের জাগানোর সময় জাগাবো, জাগিয়ে যাবো। যেরকম সেদিন অ্যাক্সিস ব্যাংকে হয়েছে। কেন অ্যাক্সিস ব্যাংকে আন্দোলন হলো? আপনারা দেখে যাবেন, সমস্ত আছে। দিনের পর দিন চিঠি দিয়েছে, ইস্যুভিত্তিক চিঠি দিয়েছে। যখন কর্মীরা প্রথম মাসের বেতনটা পরের মাসে 20 তারিখে পেয়েছে, এরপরে পিএম নিয়ে করছি, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি। আরেকটা হয়েছে, ওরা 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ব্যাংক সেদিন বন্ধ অফিসিয়াল, ওরা 11 তারিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, কালকে সিকিউরিটি গার্ডকে বলে দাও ছুটি। ছুটি মানে বেতন কাটা, ছুটি মানে তো ভালো হতো, ছেলেরা খুশি হয়ে যেত, বেতন পাবো ছুটি। 26শে জানুয়ারি যেটা ন্যাশনাল হলিডে, সবেতন ছুটি, সেটাও বলছে ছুটি। সেদিন ডিউটি করলে ডবল পাওয়ার কথা, আর ডিউটি না করলে বেতন পাওয়ার কথা। মানে খেতে 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 এমন একটা জায়গা হয়েছে আপনার রক্তটা পুরো চুষে খেলে। কবি সুকান্তের কথা, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত, সবাই জানে। তাহলে কোথায় শোষণ হচ্ছে? সবচেয়ে নিম্ন শ্রেণীর লোকেদের উপরে শোষণটা হচ্ছে। বাবুরা মজা নিচ্ছে। অ্যাক্সিস ব্যাংকে যখন আমরা ছাঁটাই করেই যাচ্ছিল, রুকলাম দেওয়ালের মতো খাড়া হয়ে। ছাঁটাই করা যাবে না। দিনের পর দিন আন্দোলন করে চিঠির মাধ্যমে বিভিন্নভাবে, এর আগে একবার ঘিরলাম ওদের অফিস, ছাঁটাইটা বন্ধ হলো। তারপরে বললাম স্যালারিটা টাইমে দিতে হবে। আপনাদের থেকেও ভয়ানক খারাপ অবস্থা ছিল।
বেতনটা যখন একটা আস্তে আস্তে স্টেবল হচ্ছে, এরপরে লাগবে পিএ, আরেকটা দিয়ে জিতলাম, ওই ছুটির দিনগুলোতে বেতন দিতে হবে। অ্যাক্সিস ব্যাংক মেনে নিয়েছে ছুটি বেতন দিতে হবে। অ্যাক্সিস ব্যাংকের একটা ভেন্ডার দিয়েছে আর একটা ভেন্ডার দেয়নি, আবার চিঠি হয়েছে, দেখে যাবেন সম্মুখের কাছে চিঠি আছে। ওইসব ব্যাপারে নজর নেই। যখন দেখছি আরে এটা তো একটা নাম, অজানা নাম, একটা ইউনিয়ন কর্মীদের মধ্যে জাগিয়ে দিচ্ছে, কিভাবে কর্মীরা এর কথা শুনছি কেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। একজন বড় লিডার বড় ইউনিয়নের বলছিল বন্ধন ব্যাংকের কর্মীরা ওদের ইউনিয়ন ছেড়ে ছোট ফুটপাতের ইউনিয়নে এসছে। ও বলছে যে যদি আমাদের ইউনিয়ন ছেড়ে একটা বড় ইউনিয়নে যেত তাহলে আমাদের একটা সম্মান থাকতো, নাক কাটা যেত না। একটা ফুটপাতিয়া ইউনিয়নে চলে গেছে, যাদের আবার জেনারেল সেক্রেটারি কাউকে চেনেই না, বা পশ্চিমবঙ্গের কোনো লিডারই না, কোনো কিছুই না, পিছনে দু চারটে ছবিও থাকে না, কিছু লেখাও থাকে না, ফাঁকা ময়দানে আন্দোলন করে কর্মীদের জাগিয়ে তোলে, তার কাছে গেছে। ওদের নাক কাটা গেছে, আরো নাক কেটে দেবো ওদেরকে, আরো নাক কাটবো, দেখুন, দেখতে থাকুন, একটার পর একটা কেটে যাবো। এবারে এইচডিএফসি লড়াই করব, চিঠির ড্রাফট রেডি হয়ে গেছে, কর্মীদের মতামত নিয়েছি, আন্দোলনে নামছি, এই মাসে নামবো, মার্চ মাসে। বেতন বাড়িয়েই ছাড়। কর্মীরা সেই 2017 সালে যা বেতন পেত 2022 সালে তাই পাচ্ছে। যখন পায়ের তলা আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে, তখন দুটো নেতা বুড়ো হাবড়া আর 200 টাকা ঝান্ডা আর 2000 পোস্টার, পয়সা যেত না, নে মাইক ফুকে চলে যাচ্ছে। এই যে ভিক্ষাবৃত্তি, এই যে প্রতারণা, এই যে তঞ্চকতা, এইটা বন্ধ হবে, বন্ধ করবেন আপনারা। আমি আগের দিন বলেছি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিজস্ব ওরা সংগঠন আছে, অনেক বড় সংগঠন, ওটা ভারতবর্ষ ব্যাংক। স্টেট ব্যাংকের এমপ্লয়ীদের একটা অ্যাসোসিয়েশন আছে আর অফিসারদের একটা অ্যাসোসিয়েশন। স্টেট ব্যাংকে যারা কাজ করে, ম্যানেজার কাজ করুক বা চাপরাশি, সবাই ওই সংগঠনের সঙ্গে যুক্ত। ওরা কিন্তু কন্ট্রাকচুয়াল একটা ওয়ার্কারকে ইউনিয়ন করায়নি। কেন? তার কারণ আছে, ওরা জানে যে ইউনিয়ন করলে ব্যথা আমাদের উপর আসে, ওরা ওই জন্য নেয়নি। কেউ স্টেট ব্যাংকে যারা অ্যাসোসিয়েশন করে নিজস্ব ওরা আছে বা ইউনিয়ন করে, তারা বলেছে কোনো কর্মীকে কন্ট্রাকচুয়াল ভাই আমাদের ইউনিয়ন আছে। আমরা তো চাই যে ওদের ইউনিয়নে যা, ওদের ইউনিয়নে গেলে যদি সুরক্ষিত হয় কর্মীদের চাকরি, বেতন বোনাস সঠিক সময় পায়, পিএফ সিএলপিএল যা যা আছে সরকার ঘোষিত, সেগুলো পেলে থেকে আনন্দের কি হবে। আর সবচেয়ে বড় যেটা আমাদের পাওনা, আমি বলবো সমস্ত ব্যাংক অফ বরোদার কর্মীরা ওই ইউনিয়নে ঢুকুক। ব্যাংক অফ বরোদা যে নিজ সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত হোক, কিন্তু তাদেরকে কথা দিতে হবে। আমি সবচেয়ে বেশি খুশি হবো যদি একটা কর্মী ছাঁটাই করতে দেবো না, এই আওয়াজ চলে। ওরা বলা উচিত, ব্যাংক অফ বরোদার পার্মানেন্ট এমপ্লয়ি এবং অ্যাসোসিয়েশনের নেতাদের বলা উচিত একদম গেটে দাঁড়িয়ে ব্যাংক অফ বরোদা হেড অফিসে, যে ভাই কন্ট্রাকচুয়াল কর্মীরা তোমরা আমার ভাই, দীর্ঘ বছর ধরে ব্যাংক অফ বরোদাতে বিভিন্ন জায়গায় কাজ করো, তোমরা কন্ট্রাকচুয়াল, আমরা পার্মানেন্ট, কিন্তু আমরা কর্মী, আমরা শ্রমিক, আমরা ভাই ভাই, আমরা ব্যাংক অফ বরোদারই একটা সম্পদ এক একজন। আজকে আমি কথা দিচ্ছি অমুক পদাধিকারী উনি বলবেন মিডিয়ার মাধ্যমে, কর্মীদের মাধ্যমে, আজ থেকে একটা কর্মীরও ছাঁটাই হতে দেবো না। যদি একটা কর্মীকে ছাঁটাই করে তাহলে ব্যাংক অফ বরোদাকে বন্ধ করে দেবো, টোটালি গোটা ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন করে দেবো। এই কথা বলুক দম থাকে, বলেছে কোনোদিন কোনো পার্মানেন্ট এমপ্লয়ীদের? তাহলে কিরকম ভাবে ধোকাবাজি হচ্ছে আপনারা দেখুন। অ্যাক্সিস ব্যাংকে আন্দোলন করতে গেছি, অ্যাক্সিস ব্যাংকের 5টা ছেলে নেই, অথচ ঝান্ডা ব্যানার প্রচুর, বড় বড় ডায়লগ প্রচুর। একজন তো একজন বক্তব্য দিচ্ছিল, সে আবার বাংলায় জানেন, ইংরেজি কর্মীরা বোঝে না। আপনারা কেউ বোঝেন নাকি ইংরেজিতে? হিন্দিটা বুঝতে পারে তো ইংরেজি বলার কি দরকার আছে? বাংলায় কথা বলুন, এমনিতে তো বাংলায় কথা বলুন, আর স্টেজে আসলে ইংরেজি। আমি তো ইংল্যান্ডে এসে পরে ট্রেড ইউনিয়ন করছি না, আমি তো মাঠে ঘাটের মানুষ, সাধারণ শ্রমিক কর্মচারীদের সঙ্গে মিটিং করছি, যাদের ভাষা বাংলা বা যাদের ভাষা হিন্দি। যদি হিন্দি হয় তো হিন্দি বলবো, যদি বাংলা হয় তো বাংলা বলবো। আমি এখন যদি গুজরাটে গিয়ে পরে বাংলা বলি, উনি বুঝবেন না, তাহলে আমাকে হিন্দিতেই বলতে হবে। তো সেই ভাষায় কথা বল।
ইংরেজিতে কথা বলছে, মানে মানুষ বুঝবে না, বিরাট শিক্ষিত। আরে বাপরে বাপ, ইংরেজি জানা মানে আপনি এরকম যান বাক্সার কাছে অনেকে আছে, বা এই রিপোর্ট স্ট্রিটে এলাকাতে অনেকে আছে, দেখবেন আঙুর আছা সুইপারের কাজ করে, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংরেজি। যান, খবর নেই তো, ইংরেজি তার মাতৃভাষা। এরকম কি আমাদের আছে যারা বাংলায় কথা বলেন তারা মাস্টার ডিগ্রি বাংলাতে? তো মাতৃভাষা, জন্মের পর থেকে যে যা ভাষায় কথা বলে, ওনার মাতৃভাষা তো ইংরেজি না, তাহলে ইংরেজি অত বলার কি দরকার আছে? কর্মীদের কি ব্যথা আছে, দুঃখ আছে, সেটা নিয়ে কথা বলে ক্লিয়ার হয়ে যায়। আমি কর্মী বন্ধুদের সব জায়গায় বলবো, সব সেক্টরে বলবো যে আপনারা প্রথমে ছাঁটাই বিরোধী অভিযানে নামুন। যে ছাঁটাই করতে দেবো না, একজন কর্মী যদি ছাঁটাই হয় তাহলে প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা কর্মী পাশে দাঁড়াবে। আর রইল বেতন, বেতন আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, দেরিতে হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু বেতনটা জেনে রাখুন যে আপনাকে বেতন ওর বাবা দিয়ে যাবে। বেতন না দেওয়াটা অফেন্স। কাজ করিয়ে বেতন দেবে না, এরকম কেস নিয়ে আসুন আমাকে, যে কোনো কর্মীকে কাজ করিয়েছে বেতন দেয়নি, যত বড় হোক না কেন কোম্পানি, বুঝে না। বেতন আপনার প্রাপ্য অধিকার, ভিক্ষা না। পিএফ আপনার অধিকার, আপনার থেকে পিএফ যদি কাটে আপনাকে পিএফ জমা দিতে হবে, সে 2 দিন পর বা 2 মাস পর বা 2 বছর পর। আপনারা প্রত্যেকে কি করবেন, এখন এই স্টেটমেন্ট বেরিয়েছে না, এই পাসবুক না কি আছে, সেটা আপনারা রিডার। আর কি করবেন, ব্যাংকের স্টেটমেন্ট, যদি কারো পাসবই থাকে ভালো, যদি না থাকে তাহলে অবশ্যই পাসবুক, এই ব্যাংক স্টেটমেন্ট বছরে তুলে রাখবেন। হয় জানুয়ারি টু ডিসেম্বর তুলে রাখবেন, অথবা এপ্রিল টু মার্চ। আর যাদের পাসবুক আছে তো আপডেট করে রাখবেন। অনেক কেসে দেখেছি, ভাই পাসবুকটা দেখি, দাদা আমি তো আপডেট করিনি, কেন? পাসবুক তো আপডেট করার জন্য। এইগুলো ইউনিয়ন শেখাবে না, ইউনিয়নের লিডাররা শেখাবে না। যেটা শেখানো উচিত, ভাই পিএফটা করো, পিএফটা বলছি, পিএফ এর নমিনিটা করে রাখো, পিএফ এর কেওয়াইসিটা করে রাখো, ইএসআইসি নমিনেশনটা করে রাখো, ইএসআইসির কার্ডটা আপডেট করে রাখো। ইএসআইসি তোমার প্রয়োজন হোক বা না হোক, বাড়িতে রেখে দেবো কাগজটা। আপনি যান, অনেকে তো এসছেন বড় বড় ইউনিয়ন থেকে এই ফুটপাতের ইউনিয়ন করতে, আপনি দেখবেন কোনো মিটিংয়ে বলবে না, কি বলবে, বড় বড় ডায়লগ। আর যখন যে সরকার আসবে তার বিরোধিতা, যখন মনমোহন সরকার থাকবে মনমোহন সরকারের বিরোধিতা, যখন মোদী সরকার থাকবে মোদী সরকারের বিরোধিতা, যখন মমতা ব্যানার্জি সরকার থাকবে মমতা ব্যানার্জি সরকারের বিরোধিতা। যেন মমতা ব্যানার্জি বলে দিচ্ছে ব্যাংক অফ বরোদাকে তোমরা বেতন দিও না, আমি আছি সেম। ওর দায়িত্ব দেখতে আছে নাকি? ব্যাংক অফ বরোদা লোক রেখেছে, বেতন দেওয়ার দায়িত্ব তোমার। আর ব্যাংক অফ বরোদাতে যদি বেতন না দেয় কর্মীদেরকে, পিএফ না দেয় কর্মীদেরকে, লাইবিলিটি ব্যাংক অফ বরোদার, এজিএসের না, বা ওই দুটো যে ভেন্ডার আছে গ্লোবাল ফোর্স আর সিএসএস এর না, দায়িত্ব ব্যাংক অফ বরোদা। যে যেখানে কাজ করবে তোমার দায়িত্ব, সেটাই বলেছি, দায়িত্ব আপনার। আপনি চালাকি করলে পালানোর পথ নেই। কর্মীদেরকে জাগিয়েছি, অনেক বছর ধরে জাগিয়েছি, যার ফলে আপনারা দেখেছেন আমাদের ঠিক ছিল যে আমরা রিপ্রেজেন্টেশন যাব, মানে কয়েকজন যাব ওদের কর্মী, এবং আমরা যারা আছি তারা যাব। যখন শুনলাম যে ওরা এসে নাটকবাজি করবে, আমরা দুপুর 1টা 2টো 3টের পরে প্রিপারেশন নিয়েছি, কর্মীদেরকে বলেছি কালকে আসো। দেখেছিলেন তো কতজন এসছে, নিজের তাগিদে আসবে, কাউকে বলতে হবে না ভাই আসুন, বা কাউকে ফোর্স করতে হবে না যে আপনি না আসে কালকে আপনার চাকরিটা খেয়ে নেবো। এমন ভাবে কর্মীদেরকে বোঝাবো সে তার নিজের তাগিদে আসবে। আর সেটাই হচ্ছে ট্রেড ইউনিয়ন, সেটাই হচ্ছে ঐক্যবদ্ধতা ইউনিট। আপনাদের দেখেছি অনেকে হাউতাস করেন, হাউতাস করবেন না। আপনারা অনেকে গ্রুপে লেখেন, দেখেছি যে হাউতাস করেন, বেতন পাচ্ছি না, কবে পাবো, বেতনটা কি হবে, এরকম নানা লেখা। আমি জানি কর্মীরা বিভ্রান্ত থেকে করে, কর্মীরা তাদের দুরবস্থার জন্য করে, কর্মীরা তাদের ক্ষোভের জন্য কথা লেখে, এটা বুঝি। কিন্তু আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, আপনারা এই ভাষা বন্ধ করুন। আপনারা বলুন বেতনটা পেলাম না কেন, সেটা জবাব দিন, তাহলেই বেতন সঠিক সময় পাবে। আর আপনি নিজে যদি হতাশা প্রকাশ করেন, দুরবস্থার কথা ভাবেন, তাহলে আপনাকে কেউ দয়া ভিক্ষা করবে না। আপনার হক ছিনিয়ে নিতে, যেরকম প্রভাত ওর হক ছিনিয়ে নিয়েছে, সুজয় ওর হক ছিনিয়ে নেবে,
দেখি কি করে সুজয়ের জায়গায় সুজয় 26 দিন না করে ওর কোম্পানির সিএসএস দেখি, চ্যালেঞ্জ নিলাম আপনাদের সামনে। সুজয়কে 26 দিন দিতেই হবে, প্রভাতকে 26 দিন দিতেই হবে। ট্রেড ইউনিয়নের কাজ পোস্টিং করা, এটা ট্রেড ইউনিয়নের কাজ। ট্রেড ইউনিয়নের কাজ কি আছে আমার ব্যাগে আছে, দেখে যান রুল অ্যান্ড রেগুলেশন কি আছে ট্রেড ইউনিয়নে। কি হয়েছে, প্রবাস চাকরি চলে গেছে, 1 বছর ধরে বসে আছে একটা জায়গায়, কেউ ছেড়ে দিয়েছে, তার জায়গায় ওকে দিয়েছে, আবার একটা জায়গায় খুঁজে দিয়েছে। এ কি রে ভাই, ওর 26 দিন তুমি দিতে পারলে না, বড় বড় কথা বলো, ডায়লগ মারো, ওর জায়গায় আবার একটা খুঁজে দিচ্ছ কেন? জায়গা নেই আর একটা মাল খাওয়া, ওর কাছে কিছু খেয়েছে নিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে তুই বুঝলি না যে প্রবাসের কেন 26 দিন পাবে না, ও কেন 15 দিন পাবে? আবার বলছে বড় ট্রেড ইউনিয়ন বড় বড় কথা বলে, তারা বলছে যে প্রবাস করবে 15 দিন, আরেকটা নতুন ছেলে করবে 15 দিন, যে কোনোদিন ব্যাংক অফ বরোদায় করেনি, আরেকজন যে ছেলে আছে সে করবে 30 দিন। এটা হয়? একজন করবে 30 দিন, আর দুটো পোস্ট, আরেকজন করবে একটা পোস্ট, দুজন মিলে ভাগ হবে 15 দিন 15 দিন। আমি দেখি সিএসএস কোম্পানি কত আইন জানে আর আমি কত আইন জানি, আর ওই বড় ইউনিয়ন কত আইন। ওকে 26 দিন করেই ছাড়বো, সুজয়কে 26 দিন করে ছাড়বো, বলে গেলাম। আমার কর্মী ভাইরা, প্রত্যেকের কাছে আপনারা বোঝান, বলুন। আশা করি কর্মীরা একদিন না একদিন চোখ খুলবে, হতাশ হবে। আর ওই পার্মানেন্ট এমপ্লয়ীদের শয়তানি বন্ধ করুন, মিথ্যাচারিতা বন্ধ করুন। সত্যি কথা একদিন বলতে বাধ্য হবে, যদি আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসে। আপনারা নিজেরা নেতৃত্ব দেবে, বাইরের থেকে লোক এসে নেতৃত্ব দেবে, এটা এই মানসিকতা বন্ধ করুন। এবং আপনারা হয়তো ভাবেন যে আপনাদের মধ্যে যোগ্যতা নেই, আমি তো সিকিউরিটি গার্ড, আমাকে হয়তো ম্যানেজমেন্ট মানবে না, আমাকে হয়তো ম্যানেজমেন্ট কথা বলবে না, কেন আমি সিকিউরিটি গার্ড। এই যে মানসিকতা আপনাদের কেবল বারবার ঢুকে আছে, যে 2-4টে ইংরাজি বলতে জানে সেই হচ্ছে নেতা, আর যে নিজের ভাষায় কথা বলে, মাতৃভাষায় কথা বলে, বাংলা বা হিন্দিতে বা অন্য ভাষায়, সে লিডার হওয়ার যোগ্যতা নেই। যে ইংরেজি সেই জানে। আপনাদের অনেকের মানসিকতা আছে, আপনারা নিজেদের শরীর আয়নাতে দেখেন না, আর দেখেন না বলে চোর জোচ্চোরদেরকে নেতা বানান। আমরা বলি যে সেক্টরে যে নেতৃত্ব, যে কাজ করছে তাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসবে, তারাই নেতৃত্ব দেবে। আজকের ডেটে আপনারা খবর নিয়ে জানুন, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন যেখানে যেখানে আছে, সেখানে সেখানে সেই সেক্টরের কর্মীরাই নেতৃত্ব দেয়, সেখানে সেখানে সেই সেক্টরের কর্মীদের সঙ্গে তাদের ম্যানেজমেন্ট বসতে বাধ্য হয়। এটা দেখে নিন, সমস্ত জায়গাতে আমরা এটা প্রতিষ্ঠিত করেছি যে আপনাকে কথা বলতে হবে আপনার কর্মীর সঙ্গে, তাদের মধ্যে নেতৃত্ব। বাইরের লোক এসে আমার সঙ্গে কিসের কথা? আমি তো এই কাজটাই করি না, আমি তো ব্যাংক অফ বরোদায় কাজ করি না, আমার সঙ্গে কিসের কথা? যারা ব্যাংক অফ বরোদাতে কাজ করে তাদের সঙ্গে কথা বলবো। আমি কর্মী বন্ধুদেরকে বলবো যে আপনাদের যা যা নির্দিষ্ট দাবি আছে, যেরকম সৌরভের বিষয়টা, প্রবাসের বিষয়টা, আপনারা ব্যাংক অফ বরোদা, এজিএস এবং সিএসএস এই 3টে কোম্পানিকে জায়গায় চ্যালেঞ্জ করবেন স্টেপ বাই স্টেপ। প্রথমে সিএসএস এ যাবেন, সিএস কি বললো দেখে নেবেন, আমার সঙ্গে আলোচনা করবেন, গাইডলাইন আমি করে দেবো। তারপরে যাবেন এজিএস এ, এজিএস কি বলছেন আপনারা জেনে নেবেন, আপনারা দেখে নেবেন, আমার সঙ্গে আলোচনা করবেন, আমি গাইডলাইন করবো। আপনারা আবার যাবেন ব্যাংক অফ বরোদাতে সবাই মিলে, যে ও 26টা কেন পাবে না, ওর 26টা ডিউটি কেন বন্ধ করা হবে, কেন নতুন ছেলে দেওয়া হবে ওখানে ওই জায়গাতে, যে কোনোদিন ব্যাংক অফ বরোদায় কাজ করেনি, নতুন ছেলে নতুন জায়গা থেকে বাইরে থেকে নিয়ে এসে কেন দেওয়া হবে? বন্ধ করুন এটা। আপনারা সিএসএস কোম্পানিতে যাবেন সুজয়ের ব্যাপারে, যে কেন 26টা দেওয়া হবে না, রিটায়ারমেন্ট কেন ডিউটি করবে? একটা রিটায়ারমেন্ট কর্মী কি করে ডিউটি করতে পারে? সিএসএস মানবে না, যাবেন হিতাচিতে, হিতাচি মানবে না, যাবেন আপনি ইন্দাসিন ব্যাংকে। আমি আপনাদের সাথে আছি, কিন্তু কেউ আমার প্রতি ডিপেন্ডেবল হবেন না। আমার প্রতি ডিপেন্ডেবল হবেন তাহলে ওই সোনালী ব্যাংকের বাবুর মতো আমিও ম্যানেজমেন্টের সঙ্গে সল্টু বল্টু করবো, মালকড়ি খাওয়াবো, আপনারা যা আছেন সেই জায়গাতেই থাকবেন আর ভুলভাল বোঝাবো। আপনারা এটা চ্যালেঞ্জ নিন এই দুটো বিষয়। 3 নম্বর বিষয়, এই মাসে আপনারা আজকে কত তারিখ? 5 তারিখ। আপনারা আজকে ঠিক করবেন কবে যাবেন। প্রথমে সিএসএস এর কাছে যাবেন, ওই একই দিনে যদি সম্ভব হয় গ্লোবাল কোম্পানিতে যাবেন, 2 জায়গায় যাওয়ার পর কি বলছে জেনে নেবেন। তারপরে যাবেন এজিএস এ, এজিএস কি বলছে জেনে নেবেন।
তারপরে যাবেন আপনার ব্যাংক অফ বরোদাতে, আপনাদেরকে আন্দোলন কি করে করতে হয় আমরা গাইডলাইন আপনাদেরকে করে দেবো। আপনি দেখুন 3 মাস করুন, 4 মাসের পরে যদি আপনাদের 7 থেকে 10 তারিখে বেতন না দেয়, তাহলে আমার এতদিনে ট্রেড ইউনিয়নের শিক্ষা ভুল। গাইডলাইন আমরা করতে পারি আপনাদের। কিন্তু অনেক কর্মী ভাই ধারণা আছে যে আমাকে নেতা এসে পড়ে তাকে প্লেটে করে সাজিয়ে দেবে, চারিদিকে ফল টল আমি কাটা চামচ দিয়ে খাবো। আর এই মানসিকতার জন্য আপনাদেরকে আপনাদের ট্রেড ইউনিয়ন, আপনাদের যেটা ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, সেখানে বাইরের লোক এসে নেতা হয় আর আপনাদেরকে শোষণ করে, ম্যানেজমেন্ট এসে করে। আপনারা খবর নিন, অনেকের সঙ্গে তো আপনাদের এজিএস এর কথাবার্তা হয়, ব্যাংক অফ বরোদার কথা হয়, সিএসএস এর কথা হয়, গ্লোবালের কথা হয়। আপনি খবর নিন, আপনারা আন্দোলনের ফলে বলেছিল তো ব্যাংক অফ বরোদার যিনি ছিলেন ভদ্রলোক, এটা আপনার এখানকার HR না কি আয়ার মিস্টার পাওয়ার বলেছিলেন তো আপনাদের কত তারিখে স্যালারি হবে বলেছিলেন সাবির? না না, প্রথম যখন 14 তারিখের মধ্যে বললো 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, মনে নেই? 14 তারিখ, 14 কি 15 তারিখে কোন একটা নেতার ফোন গেছিল এজিএসে যে না দেবেন না 15 তারিখের মধ্যে। যদি 15 তারিখের মধ্যে বেতন দেন তাহলে ওয়ার্কারদের জয় হয়ে যাবে, ওয়ার্কার আর আমাদেরকে মানবে না। 15 তারিখে হলো না, এমন চাপ তৈরি করলাম 16 তারিখে ব্যাংক ধর্মঘটের দিন দিতে বাধ্য হলে। কি চাপ তৈরি করেছিলাম যে স্যার আপনারা তো 16, 15, 16 আপনারা বন্ধ রেখেছেন, আর আমরা ধর্মঘট ডাকবো 17, 18, 19 সারা সপ্তাহ বন্ধ থাকবে ব্যাংক অফ বরোদা। আপনারা পার্মানেন্ট এমপ্লয়ি যদি বন্ধ করতে পারেন, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারও বন্ধ করার অধিকার আছে তাদের বেতনের দাবিতে। আপনারা করবেন 15, 16, আমরা করব 17, 18, 19। আপনারা এই হুমকির জোরে, আপনাদের বলে আমি হুমকি দিয়েছিলাম, ভাস্কর সিনহারায় হুমকি দিয়েছিল, আপনাদের বলে হুমকি দিয়েছিলাম, যার ফলে 16 তারিখে ব্যাংক ধর্মঘট থাকা সত্ত্বেও বেতন দিতে বাধ্য হয়েছে। তারপরের মাসে সেম নাটক শুরু হয়েছিল। আপনারা আজকে যেটা বললাম, যদি আমার কথা বিশ্বাস ভরসা হয় তাহলে আপনারা সেইভাবে করুন। দেখুন আপনাদের 7 থেকে 10 তারিখের মধ্যে বেতন দেয় কি দেয় না, দেখুন আপনাদের PF এর টাকা আপডেট হয় কি হয় না, দেখুন আপনাদের যা যা সুযোগ সুবিধা দেয় পাওয়া উচিত আইনের বলে দেয় কি দেয় না, দেখুন দুটো ভেন্ডার কি করে আলাদা আলাদা বেতন দেয়, দেখুন নিজেরাই পরখ করে দেখুন। এরকম বহু জায়গাতে হয়েছিল। আমার মনে পড়ছে না সঠিক সালটা, 2016-17 হবে। একটা ভেন্ডার বলছে যে আমরা বোনাস দিতে পারবো না। কোন সালটা দেবো? একটা ভেন্ডার বলছে বোনাস দিতে পারবো না, ষষ্ঠীর দিন, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বলছে বেতন দিতে, বোনাস দিতে পারবো না। আমি দেবুকে বললাম, দেবু কিরে বোনাস দিতে পারবো না? বলছে কি করবি? হয়ে যায় একটু ধামাকা। 1 ঘন্টার মধ্যে বোনাস দিয়েছে। তারা সেই শক্তি তৈরি করেছে, তাদের দিতে বাধ্য হয়েছে। আপনারা দেখুন অ্যাক্সিস ব্যাংকে মাসের পর মাস চলছে একই কাহিনী। একটা ভেন্ডারের ম্যানেজার ওই নেতাদেরকে ধরে রেখেছিল যা খুশি তাই করতে। জানুয়ারি মাসে আন্দোলন হলো বেতনের দাবিতে, সারা রাজ্য জুড়ে পোস্টার পড়লো, তাই তো শম্ভু? পোস্টার পড়লো, কি পোস্টার? পোস্টারে লেখা ছিল আমরা বেতন চাইছি, ভিক্ষা চাইছি না। 20 তারিখে বেতন দিতে বাধ্য হয়েছে অ্যাক্সিস ব্যাংক। ওই ভেন্ডারদেরকে, দুটো ভেন্ডার আছে, ওই ভেন্ডারদেরকে পেমেন্ট করতে বাধ্য হয়েছে। 20 তারিখে পেমেন্ট করেছে 4 কোটি টাকা, 20 তারিখে বেতন হয়েছে। আপনারা যাবেন বোকা বানানোর জন্য, কি বলবে? আপনি যান কন্ট্রাক্টরের কাছে। আপনারা ভাষা চেঞ্জ করে দিন। আমরা কন্ট্রাক্টরের কাছে যাবো না, কন্ট্রাক্টরের বাড়িতে আমরা ডিউটি করি না। কন্ট্রাক্টরের কাজ কি সেটা খালি বুঝুন। কন্ট্রাক্টরের কাজ হচ্ছে অর্থাৎ আউটসোর্সার এজেন্সি, তারা একটা সার্ভিস চার্জ পায়, সেটা 3%, 4%, 5%, 6%, 7%, 10%। শুধু তারা এটা পাবে কেন? আপনাদের অর্গানাইজ করছে, আপনাদের বেতন দিচ্ছে, আপনাদের PF দিচ্ছে, আপনাদের আউটসোর্সিং কাজ করছে, তাই আপনাদেরকে বেতন দেয়। তাহলে আসল জায়গা থেকে যদি ওরা মাল না পায় আপনাদের দেবে না। ওদের কাজ হচ্ছে শুধুমাত্র এই সার্ভিস চার্জটা পাওয়া, যেহেতু সার্ভিস দিচ্ছে। আর আপনাদেরকে এমন ভাবে মাথায় এতদিন ধরে চালিয়ে দিয়েছে যে না তোমরা আমাদের লোক না, তোমরা যাও গিয়ে এজিএস কে চাও, যাও গিয়ে গ্লোবাল কে চাও, যাও গিয়ে CSS কে চাও।
সিএসএস বলছে আমাকে গ্লোবাল না দিলে, আমাকে এজিএস না দিলে আমি দেবো কোথায়? এজিএস বলছে আমাকে ব্যাংক অফ বরোদা থেকে না দিলে দেবো কোথায়? ব্যাংক অফ বরোদা বলছে আমরা পেমেন্ট ছেড়ে দিচ্ছি। এই নাটকবাজি চলছে অনেক বছর ধরে। এই নাটকবাজি আপনারা বন্ধ করতে পারেন। সে অধিকার বা ক্ষমতা আপনাদের আছে, সেই কারণে ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়েছে, ইউনিয়ন করার অধিকার দিয়েছে দেশের সংবিধান। ইউনিয়ন করা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। যদি কেউ বলে ইউনিয়ন বাজি খারাপ, যেটা ওরা করে লাল ঝান্ডা পার্টিগুলো, ইউনিয়ন বাজিটা খারাপ। ইউনিয়ন করা হচ্ছে আপনার সাংবিধানিক অধিকার। সেই অধিকারের বলে আপনি আপনার বেতন চাইবেন, পিএফ চাইবেন, ইএসআইসি চাইবেন, আপনার ছুটি যা 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 আছে, বোনাস আছে, যা যা আছে পাওনা ঘন্টা, সেটা চাওয়ার অধিকার আপনার দেশের সংবিধান দিয়েছে। কর্মীদেরকে দীর্ঘ বছর ধরে পট্টি পড়িয়ে এসছে পার্মানেন্ট এমপ্লয়ীদের ইউনিয়নগুলো, যে তোমরা আমাদের সঙ্গে আসো, পার্মানেন্ট করে দেবো। তাহলে 2008 থেকে 2022 একটা লোককে দেখেছেন কোথাও পার্মানেন্ট হয়েছে সিকিউরিটি গার্ড? আগামী 100 বছরও হবে না। এই সত্যি কথাটা ওরা বলতে ভয় পায়। আমার অসুবিধা নেই, আমি কর্মীদের টাকায় আমার সংসার চলে না, কর্মীদের টাকায় আমার গাড়ির তেল পোড়াই না, কর্মীদের কাছে আমি নেতা বলে মানি না, আমি একজন কর্মী। তাই সত্যি কথাটা বলে দিচ্ছি, আপনাদের চাকরির সঙ্গে লেডিস সিটের কোনো সম্পর্ক নেই। যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি আছি, তার সঙ্গে চ্যালেঞ্জ করে। আইন বলছে 1 মান্থ নোটিশ, 1 মাস নোটিশ। আপনাকে চাকরি হটানোর জন্য 1 মাসের নোটিশ। যদি 1 মাসের নোটিশ না দেয় তাহলে ইলিগাল রিট্রেজমেন্ট। আর যদি আপনাদের ছাঁটাই করে 1 মাস প্রপার হয়েতে, আপনার পিএফ গ্র্যাচুইটি যা যা, পিএফ তো আপনার টাকা, আপনার গ্র্যাচুইটি যা যা দেওয়ার সেটা দিয়ে দেবে। 1 মান্থ নোটিশ, আমার লোক কালকে লাগবে না। এই সত্যি কথাটা বলার সাহস কারণেই খালি বছরের পর বছর সম কাজে সম বেতন দিতে হবে, এত টাকা বেতন করতে হবে, অমুক করতে হবে, এই সমস্ত নাটকবাজি চলছে। নাটক চলছে কিন্তু কার্যকরী হচ্ছে না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, কর্মী ভাইদের কাছে বার্তা, আপনাদের কন্ট্রাকচুয়াল কোটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যেখানে যে কাজ করেন না কেন, সংঘবদ্ধ হতে বলবো, আইনের অধিকার নিতে বলবো। আর আমরা বলবো যে আপনাদেরকে ছাঁটাই বন্ধ হোক, আমরা যেন এখান থেকে রিটায়ারমেন্ট করে যাই, তার ব্যবস্থা আপনাকে করতে হবে। ব্যাংক অফ বরোদা ম্যানেজমেন্ট বা যেখানে যেখানে কাজ করেন যে সমস্ত সংস্থা, অনেক কথা বললাম। আশা করি আপনাদের কিছুটা হলেও চোখ খোলার চেষ্টা করলাম। যদি খোলে তো খুব ভালো, আর যদি না খোলে তাহলে আরো ভালো। প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ জানাই।